নিশ্চুপ নিস্তব্ধ এক কঠিন ঝড়ে পরিস্থিতি স্তব্ধ। সকলে যেন বুঝে উঠতে পারছে না এই জায়গায় কিছুক্ষণের মাঝে কি ঘটে গেল। নন্দার রীতিমতো হাত পা কাঁপছে। শেখর ঘোষের নিথর দেহটা পড়ে আছে আরাম কেদারায়, ভীষণ অযত্নে, অবহেলায়। ললিতার চোখে মুখে নির্লিপ্ততা, শতাব্দ কিংকর্তব্য বিমূঢ়। হুট করে এমন একটা কাণ্ড হতে পারে এটা যেন কারো ধারণার মধ্যেই ছিল না। সব তো স্বাভাবিক ছিল, সাধারণ কথা কাটাকাটি। সাধারণ কথা কাটাকাটির মাঝেই এত ভয়ঙ্কর একটা কাজ হয়ে গেল। ললিতার মতো মেয়ে এমন কাজ করতে পারল? যে বাবা হাসি হাসি মুখে মেয়ের সাথে কথা বলছিলেন, এত বাক বিতণ্ডার পরেও কিচ্ছু বলেননি মেয়েকে। সে বাবাকে খুন করতে ললিতার একবারও কি বুক কাঁপল না? শতাব্দ অস্ফুষ্ট স্বরে বলল, এখন এখান থেকে বের হতে হবে ললিতা। এক মুহূর্ত এখানে দাঁড়ানো উচিত হবে না। ললিতার কাজের থেকেও শতাব্দর কথা নন্দাকে বেশি অবাক করে দিল। ললিতা যে এমন একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে তার জন্য শতাব্দ একটা কথাও বলল না, বরং চেষ্টা করছে এই জায়গা থেকে যাওয়ার। এত কিছু হয়ে গেল, কোনো শোকতাপ দেখা গেল না তাদের মাঝে। তবে কি তারা এসব ভেবেই এখানে এসেছিল? কেবল নন্দাই জানত না ব্যাপারটা। নন্দার ভাবনার মাঝেই ললিতার কণ্ঠস্বর পাওয়া গেল, শতাব্দ, তুই নন্দাকে নিয়ে বাইরে যা, আমি আসছি। আসছি মানে? কোথায় যাবি তুই? জমির ওই কাগজগুলো যদি আমরা আমাদের কাছে নিয়ে যাই তাহলে হয়তো মানুষগুলোকে জমিটা ছাড়তে হবে না। তোর যাওয়ার দরকার নেই, তুই আমাকে বল কোথায় আছে সেগুলো, আমি নিয়ে আসছি। নন্দা কেবল চুপচাপ করে শুনে গেল সবটা। একজন মানুষ দেশ সেবায় কতটা ব্রত হলে নিজের বাবাকে এভাবে মেরে ফেলতে দুবার ভাবে না? মেরে ফেলার পর অনুশোচনাও জাগে না? নন্দার ভাবনার মাঝেই একে কতগুলো কাগজ নিয়ে আসলো। শতাব্দ ও ললিতার মাঝে প্রচুর ব্যস্ততা থাকলেও নন্দা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কিছুই বোধগম্য হচ্ছে না। একটু আগে যে মানুষটার সাথে সে কথা বলল, সে মানুষটাই কিনা এখন তার সামনে নিথর হয়ে পড়ে আছে। ললিতা বলল, চল নন্দা, বের হতে হবে। কোম্পানির কেউ আমাদের দেখে ফেললে ঘোর বিপদ হয়ে যাবে। বিভিন্ন সাহেবদের আনাগোনা থাকে বাড়িতে। নন্দা অস্ফুষ্ট স্বরে বলল, মানুষটার লাশ কি তাহলে এভাবেই থাকবে? কতক্ষণ এমন লাশ পড়ে থাকবে? লাশ একা ফেলে রাখাও তো ভালো না। কুসংস্কারের কথা বলিস না তো নন্দা, এখন এসব বলার সময় নেই। না এখন আবেগ দেখানোর সময়। দ্রুত বের হতে হবে। তোমরা বের হও, আমি না হয় থাকছি ওনার সাথে। মানুষটাকে একা ফেলে যেতে পারবো না। এক মুহূর্তের জন্য হলেও সে আমাকে খুব আপন মানুষের মতো অনুভব করিয়েছে, ভালো আচরণ করেছে। সে কৃতজ্ঞতা ভুলে তো চলে যেতে পারি না। নন্দার কথায় হাসল ললিতা। এবার তার বাম চোখের কোণায় চিকচিক করলো কিছু অশ্রুবিন্দু। শক্ত থাকার পরেও তার অশ্রুবিন্দুরা যেন তার কথা শুনল না। তার সাথে করল চরম বেইমানি, যেমন বেইমানি সে করেছে তার নিজের বাবার সাথে। যতই হোক, বাবার মৃত্যু কি সন্তান মানতে পারে? তাও যদি হয় নিজের হাতে। নন্দার হতবম্ব ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে নিজের মধ্যে নেই। ধীরে ধীরে ললিতাও যেন ঘোরের মাঝে চলে যাচ্ছিল। শতাব্দ দিক শূন্য হয়ে দুজনের হাত ধরে টেনে বাইরে গেল বাড়িটা থেকে। নন্দা তবুও ঘাড় ঘুরিয়ে পেছনে ফেলে আসা শেখর ঘোষের দিকে তাকিয়ে রইল। লোকটার চোখের পাতা মেলা, মনে হচ্ছে সুস্থ সবল মানুষ, অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে পৃথিবী। নন্দার খুব পরিচিত মনে হলো এই মুখমণ্ডল। মনে হলো বহুদিন আগে থেকে সে এই মুখমণ্ডলের মানুষকে চেনে, অথচ আজকেই শেখর ঘোষের সাথে তার প্রথম সাক্ষাৎ হলো। কেন এত পরিচিত ঠেকছে তাহলে? শতাব্দ ললিতা কিছুটা আগেই ছিল। পেছনে পড়ে গেল নন্দা। তারা গেট থেকে বের হতেই সাহেবী একটা গাড়ি সেখানে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে প্রবেশ করলো। আজ নন্দার বাড়িতে ফিরতে অনেক সময় লেগে গেল। চারপাশে তখন গোধূলি বিদায় নিয়েছে। কাকের অসহ্যকর হাঁক খড় আশেপাশে শোনা যাচ্ছে না। উত্তপ্ত প্রকৃতি তখন প্রায় শীতল। বিরাট বিরাট তালগাছ মৃদুমন্ত বাতাসে যেন নাচছে আহ্লাদে। নন্দার চোখ জ্বালা করছে, মাথাটাও ধরে এসেছে প্রায়। ভারী একটা যন্ত্রণার আভাস মাথা জুড়ে। সে ক্লান্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে ঢুকল। চারপাশে তখন কৃত্রিম আলোর ঘনঘটা। নন্দা বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখল বসার জায়গাটাতে বসে আছে স্টিফেন। তার পরনে বাইরের পোশাক। ব্যস্ত ভঙ্গিতে বারবার প্রহর গুনছে বোধহয়। তার কপাল জুড়ে ঘামের আভাস, হয়তো কিছুর অপেক্ষা করছে। নন্দা ভ্রু কোঁচকাল, মৃদু স্বরে ডাকল,
কি হয়েছে? স্টিফেন সাথে সাথে চমকে গেল, উঠে গেল তৎক্ষণাৎ। পাশ ফিরে তাকাতেই নন্দাকে দৃষ্টিগোচর হলো তার। মুহূর্তে সে বাতাসের বেগে নন্দার দিকে এগিয়ে গেল, ব্যস্ত কণ্ঠে বারংবার শুধালো, সারাটি দিন কোথায় ছিলেন সানশাইন? তোমার কলেজ ছুটি হইয়াছে সেই দুপুরবেলা, তারপর আমি বিকেল অবধি তোমার কলেজে তোমারে খুঁজিয়াছি। নন্দা চমকালো, বিস্মিত ভঙ্গিতে বলল, আমার কলেজ গিয়েছিলেন আপনি? শহরে আমার কাজ ছিল বিধায় আমি গিয়েছিলাম। ভাবলাম তোমার কলেজ থেকে তোমাকে সাথে নিয়ে ফেরা যাক, অথচ তোমার কলেজে যাওয়ার পর জানিতে পারলাম তুমি নাকি কলেজে নেই। কোথায় ছিলে সানশাইন? চিন্তা হইয়াছিল খুব। নন্দা আমতা আমতা করে উত্তর দিল, আসলে ললিতা আছে না, ওদের সাথে গিয়েছিলাম। এতটুকু কথা বলতেই নন্দার ঘাম ছুটে গেল, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। বারবার ভেসে উঠছে দুপুরবেলার দৃশ্যগুলো। কেমন করে হাস্যোজ্জ্বল মানুষটা নিমিষেই প্রাণ হারালো। নন্দার অনাকাঙ্ক্ষিত উত্তেজনাটা দৃষ্টিগোচর হয় স্টিফেনেরও। সেখানে কপাল ভাঁজ করল, নন্দার বাহু ধরে শুধালো, কি হয়েছে, এমন কাঁপিতেছ কেন? নন্দা ডানে বামে মাথা নাড়ল, ঘটনাটা ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টা করল। স্টিফেন নন্দার হাতের বইগুলো সাবধানে নিয়ে টেবিলের উপর রাখল। বাড়ির গৃহভৃত্যদের ডেকে জল নিয়ে আসার নির্দেশ দিল। শাড়ির আঁচল আটকানো পিনটা খুলে দিল। উপরে ঠান্ডা বাতাস প্রদানকারী 3 পাখাওয়ালা যন্ত্রটা চলা সত্ত্বেও সে কোথা থেকে যেন একটি হাত পাখা খুঁজে আনল। ব্যস্ত হাতে বাতাস দিতে আরম্ভ করল নিজের স্ত্রীকে। নন্দা চুপচাপ সবটা দৃশ্যই পর্যবেক্ষণ করছিল। মানুষটার কি যত্ন তার প্রতি। মুগ্ধতায় চোখ বুজে এলো নন্দার। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল ললিতার সেই হিংস্র মুখ এবং হাতে বন্দুক ধরার রূপটা। কেবল তার বাবা কোম্পানির হয়ে কাজ করেছে বলে মেয়েটা নিজের বাবাকে খুন করতে দুবার ভাবল না। অথচ স্টিফেন তো নিজেই ব্রিটিশদের দলে। স্টিফেনকে কি ছেড়ে দেবে ওরা? কথাটা মাথায় আসতেই নন্দার মন ভীত হলো। সে জড়িয়ে ধরল স্টিফেনের কোমর শক্ত করে, অনবরত বলতে লাগলো, কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না আপনার। স্টিফেন কেবল আহম্মক হয়ে তাকিয়ে রইল। যে মেয়ে তাকে পছন্দ করে না, সে মেয়েকে না নিজ ইচ্ছায় তাকে জড়িয়ে ধরেছে এবং বিড়বিড় করে কিছু বলছে। স্টিফেন ও নন্দার এই ব্যক্তিগত মুহূর্তেই প্রবেশ করল অ্যালেন। আকস্মিক এই দৃশ্যে সেও কিছুটা ভ্যাবাচেকা খেল। ফিরে যেতে চেয়েও ফিরতে পারল না। অবলোক তাকিয়ে রইল সেই দিকে। আপন মনে ভাবল, এই মুহূর্তটা তার হলে খুব কি বেশি ক্ষতি হয়ে যেত। নিজের ভাবনায় নিজেই ছি ছি করে উঠল অ্যালেন। নন্দা পবিত্র, তাকে নিয়ে এমন ভাবনা শোভনীয় না। কিন্তু ভালোবাসার জায়গায় যে সবই ঠিক, সে কথা মস্তিষ্ক স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। হেমন্তের বিদায় বার্তা প্রকৃতি জুড়ে। এলোমেলো কুয়াশার জয়ধ্বনি বুঝিয়ে দিচ্ছে শীত এলো বলে। কৃষ্ণচূড়ার গাছে এখন বড় বড় লাল ফুল ফুটছে না। সেই অবধারিত কাজে বোধহয় বিশ্রামকাল শুরু হয়েছে। শস্যহীন মাঠকে এখন আর উজ্জ্বল প্রেমিকা মনে হচ্ছে না। মনে হচ্ছে ইতিহাসের বিধ্বস্ত ট্রয় নগরী। ভরা যৌবনা দিঘির জলেও তরঙ্গের তেমন দেখা নেই। চারপাশে সব কেমন নেই নেই অনুভূতি। তবে লুকিয়ে চুরিয়ে এই নেই প্রকৃতিতে শাসন শোষণ এবং বিদ্রোহর এক গমগমে ভাব বিরাজিত। নিবিড় ভাবেই সেই কার্যগুলো পরিচালিত হচ্ছে। নন্দার ভেতরেও হাজারো বিষণ্ণতা ঠেলে এসবের সূক্ষ্ম লক্ষণ পরিলক্ষিত। অ্যালেন চুপ করে দাঁড়িয়ে আছে তাদের বিশাল ছাদের উপর। কোথাও যেন মন খারাপের রেশ উপস্থিত। তন্মধ্যেই ছাদে উপস্থিত হলো নন্দা। বেশ চপল পায়ে উপস্থিত হওয়াতেই তার উপস্থিতি টের পেল অ্যালেন। ঘাড় ঘুরিয়ে নন্দাকে দেখতেই সে স্বভাবতই মাথা নোয়ানো। নন্দার প্রতি বিনম্র শ্রদ্ধা থেকেই যে সে এই কাজটি করে তার বলার অপেক্ষা রাখে না। হুট করে কারো ব্যক্তিগত একাকিত্বে প্রবেশ করে ফেলেছে ভেবে অস্বস্তি হলো নন্দারও। সে ব্যস্ত কণ্ঠে বলল, ঠাকুরপো, আপনি এখানে? জানতাম না তো। আপনি থাকুন তাহলে, কিছু প্রয়োজন হলে বলবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। বৌঠান, আপনার সাথে কি আমি কিছু কথা বলিতে পারি? অ্যালেনের প্রশ্নের মাঝেই ইচ্ছে প্রকাশ। কথাটা অত্যন্ত জরুরি না হলে যে লোকটা এভাবে বলতো না, তাও নন্দা ঢের জানে। তাই সে সম্মতি জানালো। মিনিত কণ্ঠেই বলল, অবশ্যই বলুন না ঠাকুরপো, কি বলতে চান? নন্দার শুনতে চাওয়ার প্রশ্রয় অ্যালেনের মনে সাহস জাগালো।
সে কতক্ষণ ইতস্তত করে অতঃপর বলল, আপনি স্টিফেনরে নিয়ে একটু ভাবিবেন বৌঠান, তাকে নিয়ে ভাবিবার লোকের বড় অভাব। নন্দা ঠিক ধরতে পারল না অ্যালেনের সাধারণ বাক্যের ভেতর থাকা অন্তর্নিহিত কথাটা। শুধালো, কেমন ভাবনার কথা বলছেন ঠাকুরপো? যেমন ভাবনায়ও ভালো থাকিবে। স্টিফেনকে আমি বরাবরই অনুভূতি শূন্য ভাবিয়াছিলাম, কিন্তু আপনাকে দেখার পর বুঝিলাম ছেলেটার অনুভূতি আছে, তাও আবার যেমন তেমন অনুভূতি না, খুব ভালোবাসিতে চাহিবার মতো অনুভূতি। সেই অনুভূতির ক্ষতি সাধন করিবেন না বৌঠান। প্রথমে ক্ষমা চাহিয়া নিচ্ছি আমার এমন ক্ষমার অযোগ্য অপরাধের জন্য। কি করিব বলেন? স্টিফেনকে আমি বড় ভালোবাসি, কিন্তু আজকাল আমার মনে হইতেছে স্টিফেনের বড় কোনো ক্ষতি হইতে পারে, আর সেটা কেবল আপনার জন্য। তাই আপনি যদি কৃপা করিয়া সাবধান হন তাহলে বড়ই কৃতজ্ঞ হইব বৌঠান। অ্যালেনের কথায় চমকালো নন্দা, খানিক থমকালো, হতবম্ব কণ্ঠে বলল, আমার জন্য ওনার ক্ষতি হবে? কি ক্ষতি? আপনি গ্রামবাসীর হয়ে প্রস্তাব রাখিয়াছেন কর দিতে পারিবেন না এই মাসের। একমাত্র আপনি কথাটা বলিয়াছেন বলিয়া স্টিফেন এক কথায় রাজি হইয়া গিয়াছে, কিন্তু আপনি কি জানেন এর জন্য তাকে কতটা ভুগিতে হইবে? কোম্পানি বারবার তাকে চাপ দিচ্ছে কর সংগ্রহ করিবার জন্য। আপনি ভালো করিয়া জানেন বনে থেকে বাঘের সহিত বিবাদ করিয়া বাঁচা সহজ হইবে না। স্টিফেন আপনাকে বড় ভালোবাসে, অন্তত পক্ষে সে ভালোবাসাকে সম্মান করিয়া তাকে নিয়ে ভাবিবেন। অ্যালেন সবটুকু কথা বড় শ্রদ্ধার সাথে মাথা নিচু করে বলেই বিদায় নিয়েছে। নন্দার অবস্থা এখনও স্থির। গত পরশুই সে গ্রামবাসীদের হয়ে প্রস্তাব রেখেছিল যে এবার কর দিতে পারবে না, কারণ গ্রামবাসীর ফসলের জমি বৃষ্টিতে হাবুডুবু খেয়েছিল, যার জন্য অনেক ফসলের ক্ষতি হয়েছে। সে তো একবারও ভেবে দেখেনি স্টিফেনের ওপরও তো কত মানুষ আছে, এতে সমস্যা তো স্টিফেনেরই বেশি হবে। অ্যালেন কি সেজন্যই তাকে কয়েকদিন যাবৎ এড়িয়ে যাচ্ছিল রূঢ় চোখে? কিন্তু সে করবেটা কি? গ্রামের দায়িত্ব তার উপর, দেশের ভালোর দায়িত্বও তার উপর, আবার সংসারও তার। কোনটা রক্ষা করা তবে ধর্ম হবে? দেখেছ ভাই নন্দা, তোমার স্বামী কিনা শেষমেশ আমার কাছে এসে আবদার করলো তার মিষ্টান্ন খেতে ইচ্ছে করছে। কি করি বলো? ঝটপট হেসেলে গিয়ে নিজের হাতে মিষ্টান্ন রেঁধে আনলাম। সে এলে মনে করে দিও তো তাকে। আমার মনে থাকে কি না থাকে। নন্দা স্নাগার থেকে বেরোতেই বিহারিণী পরপর কথার ঝুলি খুলে বসল, যেন সে অপেক্ষাতেই ছিল কতক্ষণে সব কথা উগরে ফেলতে পারবে। নন্দা ভ্রু কোচকাল, অবাক কণ্ঠে বলল, তোমার কাছে মিষ্টান্ন চেয়েছে? তাই তো চাইলো, বলল খেতে ইচ্ছে করছে। তুমি তো কলেজে গিয়েছিলে, তাই আমাকে বলল। নন্দার শরীর ক্লান্ত, সে ক্লান্ত চোখে বিহারিণীর দিকে চাইল। বিহারিণীর ঠোঁটে হাসির ছাপ, মিষ্টি হাসছে মেয়েটা, বেশ সুন্দর একটা মেয়ে। আচ্ছা, তাকে এতদিন এই বাড়িতে জায়গা দিয়েছিল স্টিফেনরা, তাদের কি একবারও ভুল করে এই নারীর প্রতি মন ছোকেনি? লোকে তো বলে পুরুষ মানুষ নারী পেলে নিজেদেরও ভুলে যায়, অথচ এত সুন্দর একটা নারীকে পেয়েও একবারও তাদের মাথা ঘোরেনি। নন্দা নিজের ভাবনাতেই নিজেই অবাক হলো। তার ভাবনাগুলো কেমন সেকেলে আট পড়ে লাগলো নিজের কাছেই। এসব ভাবনা সেই মানুষগুলোকে নিয়ে ভাবা বড়ই বেমানান ঠেকল। নন্দার ভাবনার মাঝে বিহারিণী হাসল, কিছুটা ঠাট্টা করেই বলল, স্বামীর সোহাগে আজকাল বড় সুন্দরী হয়ে যাচ্ছ বোধ করি অলকানন্দা। নন্দা চমকে গেল এমন একটা বিশ্রী ঠাট্টায়, স্তম্ভিত থমথমে হয়ে গেল তার মুখ। লজ্জায় চোখ বুজে আসতে চাইল। বিহারিণীর মতো মানুষ এমন একটা ঠাট্টা কিভাবে করল? নন্দা কঠিন কথা বলতে গিয়েও মায়া হরিণের মতো আঁখি যুগল দেখে থেমে গেল, যেন দুটো টলমল করা ভরা দিঘি। এই চোখের মায়ায় লেপটে গেলে আর কিছু বলা সম্ভব না। নন্দাও পারল না তাই কিছু বলতে। তন্মধ্যে স্টিফেন এসে উপস্থিত হলো। হাসি ঠাট্টার সমাপ্তি ঘটিয়ে বিহারিণী বেরিয়ে গেল সাথে সাথেই। নন্দার চোখ মুখে একটা হতবম্ব ভাব। স্টিফেন ভ্রু দুটো কুঞ্চিত করল, এমন অবাক হয়ে আছো যে? নন্দা চোখ ফিরিয়ে স্টিফেনের দিকে তাকালো। লোকটারও ক্লান্ত, পাংশুটে মুখ, তবে ঠোঁটে ল্যাপটানো মিষ্টি হাসি। এই হাসির দিকে তাকিয়েই নন্দার বুক কাঁপল। গতকালের বলা অ্যালেনের কথা বারবার প্রতিধ্বনিত হলো। তন্মধ্যেই
আজ সকালে কলেজে যাওয়ার পর তাদের দলের বড় মেম্বার দীপকদা তার স্বামীর সম্পর্কে আজ বেশ আগ্রহ দেখিয়েছে। নন্দার আজকাল মানুষগুলোকে ভয় লাগে। সেদিন ললিতা কিভাবে নিজের বাবাকে মেরে ফেলল, যদিও পরে নন্দা জানতে পেরেছে এটা দীপকদারই নির্দেশ ছিল। এমন একটা ভয়াবহ কাজ করেও যারা নির্লিপ্ত থাকতে পারে তারা তো যা কিছু করার ক্ষমতা রাখে। নন্দারও ভয় হচ্ছে। সত্যি অ্যালেনের ভাষ্যমতে নন্দাই কি স্টিফেনের বড় ক্ষতি করবে? স্টিফেন নন্দার কাছে এলো। মেয়েটার ঘোরগ্রস্ত ভাব দেখে বাহু খানিকটা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাইতেছে। নন্দা স্টিফেনের কৌতূহলী মুখশ্রীর দিকে চাইল। বলল, আপনি বিহারিণী দিদির কাছে মিষ্টান্ন খেতে চেয়েছেন? প্রশ্ন জিজ্ঞেস করে নিজেই থতমত খেল সে। না চাইতেও এই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। নারীর মন এত সহজ শখের পুরুষের উপর কি নির্লিপ্ত হতে পারে? কোথাও একটা গোপন টান তো থাকবেই। নারী যে নিজের শখের পুরুষের ছায়ার কাছেও অন্য কোনো নারীর গন্ধ সইতে পারে না। স্টিফেন ভারী চমকালো। জবাব দিল, নো, আমি তো কখনোই মিষ্টান্ন খাই না। কেমন মিষ্টি মিষ্টি স্বাদ, আই ডোন্ট লাইক ইট। নন্দার চোখ ছোট ছোট হয়ে এলো। বিহারিণীকে তবে মিথ্যে বলল? ঝড়ো আবহাওয়ায় উন্মাদ প্রকৃতি, ভয়ঙ্কর শব্দে ডেকে উঠছে আকাশ। নন্দার সকালটা যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। এ কেমন নির্মম দৃশ্য দেখতে হলো তাকে। স্টিফেন আর বিহারিণী এতটা কাছাকাছি। নন্দার বুকে তীব্র যন্ত্রণা। এই দৃশ্য দেখার আগে মৃত্যু হলো না কেন? মন খারাপের দুমুঠো মেঘ এসে ভরিয়ে দিয়েছে নব্য সুখের বারান্দা। হৃদয়ে থাকা সুখের প্রাচীর এখন প্রায় ধ্বংসাবশের দিকে। সদ্য ফোটা প্রেমের পদ্ম তুমুল ঢেউয়ে দিগ্ভ্রান্ত। অম্বরের আস্তরণে বিষাদ নেমেছে ধরায়। সেই দিগ্ভ্রান্ত ধ্বংসাবশেষে বিষাদ সম্বল করে নন্দার ভালো থাকার চেষ্টা। ছাদে দাঁড়িয়ে আছে সে। শাড়ির প্রান্ত ভাগ উড়ছে বাতাসের তালে তালে। এত রাতে ছাদে কি করিতেছ সানশাইন? পরিচিত থমথমে পুরুষালী কণ্ঠে নন্দা খানিক চমকালো। অতঃপর নিবিড় স্বরে বলল, তেমন কিছু না, চাঁদ দেখছি। অথচ আজ আকাশে মেঘ করিয়াছে, হয়তো বৃষ্টি হইবে। চাঁদ কোথায় দেখিতেছ? নাকি নিজেকে দেখিয়া ভুল করিয়া চাঁদের সাথে গুলিয়া ফেলিতেছ? তুমিও তো চাঁদের থেকে কম নও। স্টিফেনের কণ্ঠে ঠাট্টার ছাপ, অথচ নন্দা নিশ্চুপ। তার চোখে বারবার ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ আগের সেই নির্মম দৃশ্য, যে দৃশ্য একজনের চোখে সে ভালোবাসার নরম চিহ্ন দেখতে পেয়েছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। নন্দা সবসময় পাথরকে হার মানায় তার হৃদয়ের কাঠিন্যতা দিয়ে। আজও তার ব্যতিক্রম হলো না। মনের বিশাল তাণ্ডব মনেই চেপে সে মুচকি হাসল। বলল, সব ছেড়ে আমাকেই কেন ভালোবাসলেন? স্টিফেন খানিক অবাক হলো। ভালোবাসাবাসীর নামটা কখনোই নন্দার কণ্ঠে উচ্চারিত হয়নি। তবে আজ কেন? স্টিফেনের ভ্রু কুঞ্চিত হওয়া দৃশ্য দৃষ্টিগোচর হলো নন্দার। সে হাসল। প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না বুঝি? তুমি বলো তো, সব ছাড়িয়া ওই আকাশের নাম কেন আকাশ রাখা হইল? নন্দা স্তম্ভিত নয়নে চাইল। এটা প্রশ্ন হলো? তোমার প্রশ্নটা হইলে আমার প্রশ্নটা হইবে না কেন? আপনার প্রশ্নের কোনো বিশ্লেষণ নেই, তোমার প্রশ্নেরও তবে বিশেষত্ব নেই। ভালোবাসার ক্ষেত্রে সকল প্রশ্নই বেমানান। যদি প্রশ্ন মানানসই হয় তবে সে ভালোবাসার জলাঞ্জলি হোক। আমি যে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালোবাসি নাই সানশাইন, তাই বলিয়া কি তুমি আমাকে ব্যর্থ প্রেমিক ঘোষিত করিবে? বাহ, প্রেম বাক্য তো ভালোই জানেন। জানব না কেন? প্রেমে পড়িয়াছি আর প্রেম বাক্য জানিব না? তা কেমন করিয়া হয়? নন্দা হাসল। খুব করে চেয়েও সে তাচ্ছিল্য করতে পারল না। যে এত ভালোবাসতে পারে তার প্রতি তাচ্ছিল্যটা বড্ড বেমানান। তাই চেয়েও সে তাচ্ছিল্য করল না। কেবল বুক ভরে বেরিয়ে এলো হতাশার দীর্ঘশ্বাস। তোমরা কি করছো? ভালোবাসার আদান প্রদান করা দুইজন মানুষের মধ্যিখানে তৃতীয় মানুষের কণ্ঠটা সবসময় বড় খসখসে ঠেকে। আজও ঠেকল। মেইলি ঋণ ঋণে কণ্ঠ। স্টিফেন এবং অলকানন্দা ঘাড় ঘুরিয়ে দরজার পানে চাইল। বিহারিণীর হাস্যোজ্জ্বল মুখটা তাদের দৃষ্টিগোচর হলো। গাঢ় অন্ধকারে মেয়েটার মুখটা যেন চাঁদের ন্যায় ঝলমল করছে। নন্দা সেদিকে আর চোখে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, স্বামী স্ত্রী একসাথে থাকা মানেই অনেক ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কাজ করা।
সেটা জিজ্ঞেস করা মোটেও বুদ্ধিমতীর লক্ষণ নয়। নন্দা ভেবেছিল তার এমন কথার পর বিহারিণী কপাল কুঁচকাবে, মন খারাপ করবে কিংবা কেঁদেও দেবে, কিন্তু তার ধারণাটা ভুল প্রমাণ করে বিহারিণী হেসে উঠল। কাছে আসতে আসতে বলল, আমি তো বুদ্ধিমতী নই নন্দা। বিহারিণীর ঠোঁট জুড়ে জয়ের হাসি। নন্দা কিং কর্তব্য বিমূঢ়। এই বিহারিণীর মুখমণ্ডলের কুটিলতা বিরাজমান। আগের মতো নিষ্পাপ নিষ্পাপ লাগছে না তাকে। কেমন যেন অচেনা মুখমণ্ডল, অপরিচিত মানুষ, যে মানুষ কেবল ধ্বংস আনতে জানে। নন্দার ভাবনার মাঝে ভেসে এলো স্টিফেনের কঠোর কণ্ঠ। পাগল কখনো নিজেকে পাগল দাবি করিবে না, সেটাই স্বাভাবিক। নন্দা এই কঠোর কণ্ঠ চেনে। স্টিফেন সবসময় বাহিরের মানুষের সাথে এভাবেই কথা বলে। সবটা কেমন গোল মেলে লাগলো নন্দার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই যেন বোধগম্য নয় তার। ভুল সময়ে এলাম বোধ হয়, না হয় সাহেব এত রেগে কথা বলতো না। আমি তো কখনোই আপনার সাথে ভালো করে কথা বলিনি, তবে এমন কথার কারণ কি? স্টিফেন বিরক্ত যে তার ঢের বোঝা গেল। বিহারিণীও নত মস্তিষ্কে বেরিয়ে গেল বিনা বাক্য ব্যয়ে। নন্দা ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা মিলছে না। যার এত কাছাকাছি আসা যায়, যাকে জড়িয়ে ধরা যায়, তার সাথে এত রুক্ষ স্বরে আদৌ কথা বলা যায়? নন্দার ভাবনার মাঝে কোমরে অনুভব করল শীতল ছোঁয়া, পুরুষালী হাতের আদুরে ছোঁয়া, যে স্পর্শে কোনো ছল চাতুরি নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। নন্দার নারী সত্তা উন্মাদ হলো। এই প্রথম কাছে আসার গল্প হলো ভালোবাসার। এই প্রথম চন্দ্রবিহীন অন্তরিক্ষ লিখল কেবল আর কেবল মাত্র ভালোবাসার কাব্য। স্টিফেন ফিসফিসিয়ে বলল, আমার সবটুকু খারাপ থাকিবার জীবনে তুমি আমার সর্বশ্রেষ্ঠ ভালো থাকা। মৃত্যুও যদি তুমি হও, আমি স্বেচ্ছায় শ্মশানে যাইতে প্রস্তুত। অমৃত যদি তুমি হও, তবে আমি পৃথিবীর সাথে যুদ্ধ করিতে রাজি। সবকিছুর বিনিময় কেবল ভালোবাসিলেই হইবে। নন্দা কি কাঁদল বোধ হয়। মুক্তোর দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল তার চক্ষুর আধার থেকে। এত ভালোবাসার পৃথিবীতেও নন্দা কেন একা একা লাগে? তবে কি সে ভালোবাসতে বড় দেরি করে ফেলেছে? কলকাতার শহরে নন্দার ব্যস্ত পদচারণ। মমিনুল মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। মানুষটা শহরে একটি পাঠশালায় পড়াচ্ছে আজকাল। এটার ব্যবস্থাও স্টিফেন করে দিয়েছে। মাস্টার মশাই আজ নন্দাকে দেখে প্রায় কেঁদেই দিয়েছেন। বারংবার নন্দার সৌভাগ্যে যেন নজর না লাগে তাই প্রার্থনা করেছেন। মাস্টার মশাই তো মানুষ চিনতে ভুল করেন না। তবে কি কোথাও একটা খামতি রয়ে গেছে? স্টিফেনের মতো মানুষকেও মাস্টার মশাই আশীর্বাদ করেছেন। নন্দাকে স্মরণ করিয়ে দিয়েছে নন্দার অভিশপ্ত জীবনে স্টিফেনের আশীর্বাদ। তবে এই তবের আর অন্ত খুঁজে পায় না নন্দা। কোথায় গেলে মিলবে উত্তর? তার কাছে গেলে পাবে সে সব উত্তর? ব্যস্ত পা থেমে গেল পরিচিত কোনো মুখের আদল দেখতে পেতেই। নন্দা বার কয়েক পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করল তার দৃষ্টি কি ভুল দেখছে না সঠিক। যখন বুঝল তার দৃষ্টি সঠিক দেখছে, নন্দার এক মুহূর্তও দেরি করল না, ছুটে গেল পরিচিত মানুষটার দিকে। নন্দাকে দেখে সে মানুষটাও হতবাক। নন্দার দুরু দুরু কাঁপন বুক বহু কষ্টে শুধালো, একটি সংসার ভেঙে ভালো থাকা যায় কিভাবে? বলবে? পরিচিত রাস্তায় পরিচিত কণ্ঠ পেয়ে সে মানুষও ভরকালো, তাও আবার এমন প্রশ্ন। নন্দা এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো কেউ শুনছে কিনা এমন সত্য কথাটুকু। যখন দেখলো কলকাতার এই ব্যস্ত রাস্তায় এমন সত্যি কথা শোনার মতো কারো সময় নেই, তখন সে যেন হাফ ছেড়ে বাঁচল। ততক্ষণে সামনের মানুষটা কিছু বিরক্ত হয়ে বলল, এটা আবার কেমন কথা? ভুল কিছু বলছি? তরঙ্গিনী দেবীর প্রেমের তরঙ্গে একে একে ভেসে যাচ্ছে সকল সংসার, আমি বলবো না সেটা? তরঙ্গিনী ভ্যাবা চেকা খেল। নন্দার চোখ মুখ শক্ত, কঠিন গলার স্বর বলল, সংসার কেমন কাটছে? তোমার সংসার তো দিব্যি কাটছে নন্দা, তবে এমন প্রশ্ন কেন? নন্দা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো। না, তরঙ্গিনীর কোথাও তো শঙ্খ সিঁদুরের চিহ্ন নেই। তবে যে মানুষ বলল সে প্রসাদের সঙ্গে পালিয়েছে। নন্দার এলোমেলো মুখশ্রীর দিকে তাকালো তরঙ্গিনী, জিজ্ঞেস করল, এমন কথা বলছো কেন?